শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের নুরুল দিনের সারা জীবনের প্রস্তাবনা অংশ, যেটি নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই শিরোনামে তোমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই কবিতাংশটি এবং সৈয়দ শামসুল হক অর্থাৎ নুরুল দিনের সারা জীবন কাব্যনাটকের লেখক সৈয়দ শামসুল হক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে এই কবিতাটি নিয়ে আমরা একটু কথা বলবো এবং লেখক এই কবিতাটি দিয়ে অর্থাৎ এই নুরুল দিনের সারা জীবনের এই অংশটুকু, এই প্রস্তাবনা অংশটি দিয়ে কি বোঝাতে চেয়েছেন এবং আমাদের পাঠ্যসূচিতে কেন এটি অন্তর্ভুক্ত করা হলো সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা কবিতাটি পড়ি, তোমরা সবাই তোমাদের বই হাতে নাও, কারণ প্রত্যেকটি লাইন থেকে প্রশ্ন আসতে পারে, সৃজনশীল প্রশ্ন আসতে পারে এবং ভাবার্থগুলি বুঝে নিতে হবে। তাই এই কবিতাগুলি অবশ্যই লাইন টু লাইন বুঝে নিতে হবে। যদিও এত সময় নেই, আমি আসলে চেষ্টা করব অল্প সময়ে ভাবার্থগুলি বুঝিয়ে দেওয়ার। তো আমরা প্রথমেই এই কাব্যাংশটুকুর প্রথম স্তবক আমরা একটু দেখব। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গম ছাট জনপদ, লোকালয় আছে ৬৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমা। অর্থাৎ এখানে নীলক্ষা আসলে আমরা কিছু শব্দ এখানে আমি লিখে দিয়েছি। দৃষ্টিসীমা অতিক্রমী। নীলক্ষা কি? দৃষ্টিসীমা অতিক্রমী হচ্ছে নীলক্ষা। বিষয়টি আমরা একটু খেয়াল করব। আকাশ সবসময় দৃষ্টিসীমার ঊর্ধ্বে থাকে, অতিক্রমী হয়। সেই নীলক্ষা আকাশ এখানে একটি কাল্পনিক অর্থ, অর্থাৎ আমাদের এই দেশ, সে আকাশের নিচে আছে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় ৬৯,০০০। তিনি কি সারা বিশ্বকে বুঝিয়েছেন নাকি আমাদের এই বাংলাকে বুঝিয়েছেন? এই বাংলা আমাদের জনপদ লোকালয় ৬৯,০০০ লোকালয় নিয়ে যে জনপদ, সেটি যেন সেই নীল আকাশ, জ্যোৎস্না, চাঁদ, পূর্ণিমার চাঁদ তার আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। মূল বিষয়টি উনি বোঝাতে চেয়েছেন যে আমরা সবাই মিলে খুব ভালোভাবে এই দেশে দিনাতিপাত করতেছিলাম মিলেমিশে, অর্থাৎ আগে কি সুন্দর দিন কাটাইতাম। এভাবে আমরা হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষ একটা অসাম্প্রদায়িক চেতনায় এই দেশে খুব আনন্দে দিন অতিবাহিত করতেছিলাম। তো হঠাৎ করে কি হয়ে গেল? নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীল তীব্র শীষ দিয়ে এত লজ্জা। এই আমাদের স্বাভাবিক জীবন প্রক্রিয়ার মধ্যে হঠাৎ করে যেন স্থবিরতা নেমে এসেছে। আমাদের মাঠ ঘাট সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, জীবনযাত্রার মান নষ্ট হয়ে যাচ্ছে, মানুষরা স্বাভাবিক চলাফেরা করতে পারছে না। তখন যেন তীব্র শীষ দিয়ে চাঁদ আমাদেরকে যেন সতর্ক করে দিচ্ছে। এটা কাল্পনিক অর্থে ব্যবহার করা হচ্ছে। চাঁদ তো কখন শীষ দিতে পারে না, কিন্তু এখানে বোঝানো হচ্ছে মানুষ তোমরা সতর্ক হয়ে যাও, বিপদ কিন্তু আসন্ন। অতি অকস্মাৎ হঠাৎ স্তব্ধতার দেহ ছেড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত, গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে। ব্যাপারটা দিয়ে কি বোঝানো হলো? যে হঠাৎ করে যেন সমস্ত নীরবতা ভেঙে গেল, আমাদের সমস্ত ভ্রাতৃত্বের বন্ধন যেন ভেঙে যাচ্ছে, আয়নার দল যেন হানা দিচ্ছে আমাদের দরজায়। তো যখন আমরা বিপদে পড়ি তখন আমাদের কি করতে হয়? পরামর্শ করতে হয়। লেখক সেই পরামর্শের কথা বললেন, সবাই একত্রে বসেন, আমরা আলোচনা করি, এই বিপদ থেকে আমাদের উত্তরণের পথ কিন্তু খুঁজে বের করতে হবে। এই বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন। তো যখন এই আসন্ন বিপদে আমরা সবাই স্থবির, যখন কোনো কুল কিনারে খুঁজে পাচ্ছি না, এখানে আমি তোমাদের একটু ইঙ্গিত দিচ্ছি। লেখক কিন্তু বুঝিয়েছেন সে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়, অর্থাৎ যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা তাদের আক্রমণ শুরু করেন সেই ২৫শে মার্চ ভয়াল কাল রাত্রি থেকে, তারপরে আমরা সবাই দিশেহারা হয়ে যাই কিভাবে আমাদের উত্তরণ করতে হবে এই অবস্থা।
সেই বিষয়টি নিয়ে সবাই চিন্তিত হয়ে যায়। কোন পদ্ধতিতে, কোন পন্থায়, কিভাবে আমরা এই দেশটাকে উদ্ধার করব, সবার মাথায় শুধু এই বিষয়টা ঘুরপাক খাচ্ছিল। তখন যেন আমরা অনুপ্রেরণা খোঁজার চেষ্টা করছিলাম পুরনো কোনো স্মৃতি থেকে। লেখক এখানে বললেন, যখন আমরা সবাই দিশেহারা, তখন লেখক আমাদের সে অনুপ্রেরণা খুঁজতে বললেন নুরউদ্দিনের কাছ থেকে, যে 1189 বঙ্গাব্দে 1782 খ্রিস্টাব্দে এরকম একটি আন্দোলনে কৃষকদের পক্ষে তিনি নেতৃত্ব দিয়ে সমস্ত উত্তরাঞ্চলের কৃষকদেরকে তিনি একীভূত করেছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করে জয়লাভ করেছিলেন, আন্দোলন করে সফলতা লাভ করেছিলেন। তো নুরউদ্দিন যদি তখন পারে, আমরা কেন পারবো না? এই চিন্তাধারা থেকে লেখক এখানে এই বিষয়টিকে তিনি উঠিয়ে আনার চেষ্টা করেছেন। তো উনি বললেন, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরউদ্দিনের কথা মনে পড়ে যায়। সেই নুরউদ্দিনের কথা আমাদের এখন মনে পড়ে যাচ্ছে। নুরউদ্দিন পারলে আমরা কেন পারবো? তো কালঘুম যখন বাংলায়, নুরউদ্দিন তার দীর্ঘ দেহ নিয়ে আবার দেখা দেয় মানুষের মরা আঙিনা। এখানে মরা আঙিনা যারা আসলে ব্যাপারটা কি বোঝানো হয়েছে দেখো, মরা আঙিনা, যে নুরউদ্দিন আবার মানুষের মরা আঙিনায় চলে আসলেন। এই মরা আঙিনা দ্বারা আমাদের একেবারে মানুষ শোকে মুহ্যমান হয়ে যাচ্ছে, আপনজন চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, একেবারে নিস্তব্ধ। সেই নিস্তব্ধ মরা আঙিনায় যেন সে নুরউদ্দিন আবার তার দীর্ঘ দেহ নিয়ে চলে আসলেন। নুরউদ্দিন তো অনেক আগে মারা গেছেন, উনি কিভাবে আসেন? হ্যাঁ, উনি আমাদের চেতনার মাধ্যমে আবার তিনি চলে আসছেন সশরীরে। তো এখানে বলা হচ্ছে, নুরউদ্দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরউদ্দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। সেই 1189 সনের রংপুরে নুরউদ্দিন ডাক দিয়েছিলেন সেই আন্দোলন, সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদী সেই সামন্ত প্রভুদের বিরুদ্ধে যে আন্দোলন তিনি করেছিলেন, তার পরিচয় এখানে দেওয়া হলো। নুরউদ্দিনের বাড়ি রংপুরে ছিল। রংপুরে নুরউদ্দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে, 1782 খ্রিস্টাব্দে। তো লেখক এখানে বারবার বোঝাচ্ছেন যে আমরা পদে পদে যত আঘাতপ্রাপ্ত হচ্ছি, যখনই আঘাতপ্রাপ্ত হচ্ছি, তখনই নুরউদ্দিনের কথা আমার মনে হচ্ছে। এবং এই নুরউদ্দিন কিভাবে এই বাধাগুলিকে ভেঙে এগিয়ে গেছিলেন, আমাদের এই বাধাগুলিকে ভেঙে এগিয়ে যেতে হবে। তো আমাদের কখন মনে পড়তেছে, কখন মনে পড়ে সেই নুরউদ্দিনের কথা, সেই বিষয়গুলো লেখক খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। নুরউদ্দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সোনার মহলে। এখানে শকুন দ্বারা কাদেরকে বোঝানো হচ্ছে? এখানে দেখো, শকুন দ্বারা এখানে বোঝানো হচ্ছে পাকিস্তানিদের, এখানে পাকিস্তানি হানাদারদের আসলে এখানে বোঝানো হচ্ছে শকুন দ্বারা, যে শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরউদ্দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ সে যায় দালালের আলখেল্লায়। এই দালালের আলখাল্লা, দালাল, আল বদর, আল শামস, রাজাকার, যারা এই দেশে খেয়ে এই দেশের মানুষের বিরোধিতা করেছিল, এই মাতৃভূমির সাথে বেঈমানি করেছিল, তারা যখন আমাদের উপর আক্রমণ করে, তখন নুরউদ্দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার দেশ সে যায় দালালের আলখাল্লায়, তখন নুরউদ্দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, তখন নুরউদ্দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, অর্থাৎ আমার মাতৃভাষায়, বাংলা ভাষায় আমাকে কথা বলতে দেওয়া হবে না, তখন নুরউদ্দিনের কথা মনে পড়ে যায়। ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শেকল পরায় আমার হাতে পায়। অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই, রাজবন্দীদের মুক্তি চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। এরকম অনেক স্লোগান ছিল সেই 1952 সালের ভাষা আন্দোলনে। এখানে সেই আমাদের মুখের ভাষাকে রদ করতে চেয়েছিল, আমাদের কণ্ঠকে বাজেয়াপ্ত করতে চেয়েছিল, আমাদের অধিকারের কথাকে কেড়ে নিতে চেয়েছিল, আমাদের অধিকার আদায় করতে দেবে না। তখন নুরউদ্দিনের কথা মনে পড়ছে। এখানে একটু ইঙ্গিত করা হয়েছে সেই আমাদের ভাষা আন্দোলনের বিষয়টিকে। তো নুরউদ্দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। যখন আমার দেশে, আমাদের দেশের খেয়ে, আমাদের দেশের পরে, আমাদের উপরে অত্যাচার চালানো হয়, আমাদের দেহ থেকে রক্ত ঝরিয়ে ফেলা হয়, তখন নুরউদ্দিনের কথা মনে পড়ে যায়। আসুন আসুন আজ তবে প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুর্যোৎস্নার সাথে চলে পড়ে সবাই চলে আসেন এই মাঠে, একত্রিত আমরা জড়ো হব। যখন সেই পুরোনো দিনের স্মৃতিগুলি জ্যোৎস্না হয়ে আমাদের উপর ঝরে ঝরে পড়ে,
তখন কেউ কি ভিতরে একা বসে থাকতে পারে? কেউ কি ঘুমিয়ে থাকতে পারে? কেউ কি বসে থাকতে পারে না? তখন তিনি সমস্ত মানুষকে লেখক একটা মাঠে এসে একত্রিত হতে বললেন, যেমনটি আমরা দেখেছি রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চ ভাষণ দিয়েছিলেন, সমস্ত মানুষকে একত্রিত করার চেষ্টা করেছিলেন। এরকম একটি বিষয়কে ইঙ্গিত করা হচ্ছে, সবাই আসেন এক মাঠে, আমাদেরকে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে সেই পাকিস্তানিদের বিরুদ্ধে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের লড়ে যেতে হবে, রক্ত শপথে বলিয়ান হয়ে আমাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এই বিষয়টিকে ইঙ্গিত করেছেন তিনি। তো সমস্ত নদীর অস্ত্র অবশেষে ব্রহ্মপুত্রে মেশে, আমি লাস্ট স্তবকটি পড়ছি। নুরুল দিনের কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে আসে সমস্ত ভাষায়, অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার আশায়, যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো আহে কণ্ঠে সবাই। তো এই যে সবাই প্রশস্ত প্রান্তরে আসলেন এবং কল্পনা করলেন যে আবার নুরুল দিন একদিন এই বাংলায় আসবে, আবার নুরুল দিন এইরকম একদিন কাল পূর্ণিমায় ডাক দেবেন। নুরুল দিনের কথা পাহাড়ের ঢলের মতো যেন সমস্ত জায়গায়, পাহাড়ের ঢল যেরকম ভাসিয়ে দেয় সমস্ত এলাকাকে, সেরকম যেন নুরুল দিনের কথা পাহাড়ের ঢলের মতো সব জায়গায় ছড়িয়ে পড়লো, সবার মুখে মুখে নুরুল দিনের কথা ছড়িয়ে পড়লো। আমরা আর এই অত্যাচার মেনে নেব না, নুরুল দিন প্রতিবাদ করেছিল, আমরাও প্রতিবাদ করবো, এরকম নুরুল দিনের কথা ছড়িয়ে গেল সব জায়গায়। এবং অভাগা মানুষ যেন এই স্বপ্ন নিয়ে বাঁচতে লাগলেন যে নুরুল দিন আবার আসবে এই বাংলায়, আবার নুরুল দিন কোনো এক কাল পূর্ণিমায়, যেমনটি তিনি ডাক দিয়েছিলেন একদিন রংপুরে সেই কৃষক আন্দোলনে, জাগো ভাই কণ্ঠে সবাই, আবার তিনি এসে আমাদের মুক্তির জন্য তিনি আবার ডাক দেবেন, জাগো বাহে কণ্ঠে সবাই। এখানে বাহে রংপুরের একটি আঞ্চলিক শব্দ, বাপুহে অর্থাৎ এখানে একটি আদরের সম্বোধন হচ্ছে বাহে। তো এখানে সেই আঞ্চলিক শব্দটি ব্যবহার করা হয়েছে, জাগো বাহে। আপনারা এখানে সমস্ত মানুষদেরকে জেগে ওঠার কথা বলা হচ্ছে, কণ্ঠে সবাই। কণ্ঠে শব্দের অর্থ হচ্ছে কোথায়। এখানে বাহে, এখানে বাপুহে আদর করে বলা হচ্ছে, কণ্ঠে অর্থ হচ্ছে কোথায়, অর্থাৎ আপনারা সবাই কোথায়, আপনাদের জেগে ওঠার সময় হয়েছে, আন্দোলন করার সব সময় হয়েছে, পাকিস্তানিদেরকে দমিয়ে দেওয়ার সময় হয়েছে, আমরাই রুখে দেব। এবং এখানে প্রেরণা হিসেবে কাজ করলেন সেই নুরুল দিন, যে 1199 বঙ্গাব্দে এবং 1782 খ্রিস্টাব্দে আন্দোলন করছেন। তো এই কবিতার মূল বিষয়টি কি আসলে, যে 1971 সালে মুক্তিযুদ্ধে যখন আমরা স্থবির হয়ে পড়েছিলাম, আমরা কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না, সবাই দিশেহারা হয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই যেন আমাদের চিন্তায় চেতনায় চলে আসলো সেই নুরুল দিন নামক সেই বীর পুরুষ, যিনি আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে জিতেছিলেন। তার সেই চেতনাকে ধারণ করে আমরা যেন সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সফলতা লাভ করি। এই হচ্ছে এই কবিতার মূল বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকের মতো বিদায়, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।